আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। সংস্কার কমিশন বানিয়ে সুপারিশ ডাস্টবিনে ফেলেছে ইউনূস সরকার। জানাবো বিস্তারিত। থাকছে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে মোদি সরকার। জানাবো কি কারণে বাংলাদেশ সহ 50 দেশের নাগরিকদের জন্য $20,000 পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করেছে যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও নিজেদের গঠিত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেছেন 2007-08 সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ইউনূস সরকার সংস্কার শব্দটা চালু করেছে, অথচ তাদের নিজেদের তৈরি করা সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে কিছুই তারা দেখেনি, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা একটা রিফর্ম গেম খেলেছে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন পরিচালিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী গবেষণা কনসোর্টিয়াম সোয়াস অ্যান্টি কারাপশন এভিয়েন্স এই সভার আয়োজন করে। আলোচনা সভায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক পল্লবী রায় ১/১১ ও জুলাই অভ্যুত্থান নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, সময়ের সঙ্গে তরুণদের মধ্যে ক্ষমতার প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার তরুণদের যথাযথ দিক নির্দেশনা দিতে পারেনি, ফলে শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে বড় ঘাটতি তৈরি হয়েছে। সাবেক এই উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে আওয়াজ তুলেছিল, আমলাতন্ত্রের সঙ্গে সরকারের আপোষ তাতে বাধা হয়ে দাঁড়ায়। পুরনো আমলাতান্ত্রিক কাঠামো ভাঙার পরিবর্তে একই ধরনের আমলাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছিল। ফলে কাঙ্ক্ষিত পরিবর্তনের বদলে আগের ব্যবস্থায় কার্যত বহাল থাকে। হোসেন জিল্লুর রহমানের মতে, অন্তর্বর্তী সরকার বুঝতে পারেনি কখন সাহসী ও মৌলিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শুরু থেকেই তারা রক্ষণশীল ও নিরাপদ পথ বেছে নেয়। সংস্কারের উপর জোর দেওয়ার কথা বললেও বাস্তবে সেই অনুযায়ী কাজ করেনি সরকার। ফলে পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছিল তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের সংসদীয় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে পরিচালিত কমিটির বৈঠকে বিষয়টি জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করার পর এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হতে পারে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানায়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো অনুরোধ ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। সংসদীয় কমিটির প্রতিবেদনে উল্লেখ করেছে, শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে দেশটির মানবিক ঐতিহ্য ও সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়া দীর্ঘদিনের নীতির আলোকে। তবে একই সঙ্গে ভারত কঠোরভাবে এই নীতি অনুসরণ করছে যে তার ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে সুপারিশ। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনে সংসদীয় কমিটি সরকারকে মানবিক ও নীতিনিষ্ঠ অবস্থান বজায় রাখার পাশাপাশি এই ধরনের সংবেদনশীল পরিস্থিতি সতর্কতার সঙ্গে পরিচালনার সুপারিশ করেছে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত স্বাভাবিক ভিসা কার্যক্রম চালুরও আহ্বান জানিয়েছে কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ কমে যাওয়ায় দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে এবং তা দ্বিপক্ষীয় সম্পর্কেও প্রভাব ফেলছে। উল্লেখ্য, 2024 সালের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে পর্যটক ভিসা স্থগিত করার প্রায় 2 বছর পর 2026 সালের 28 জুন বাংলাদেশিদের জন্য আবারও পর্যটক ভিসা চালু করে ভারত। গঙ্গা চুক্তি নবায়নের দ্রুত আলোচনার আহ্বান। 1996 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা উল্লেখ করে সংসদীয় কমিটি ঢাকা দিল্লির মধ্যে দ্রুত নবায়ন আলোচনা শুরু করার সুপারিশ করেছে। কমিটির মতে, চুক্তি নবায়নের ক্ষেত্রে হালনাগাদ জল প্রবাহের তথ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য সরকারের সঙ্গে পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত। সংখ্যালঘুদের সুরক্ষা
সুরক্ষার বিষয়ে গুরুত্ব। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি ভারতের কূটনৈতিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অব্যাহতভাবে বিবেচনায় রাখা উচিত। থাকছে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক ভিসা পেতে এখন থেকে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের সর্বোচ্চ $20,000 পর্যন্ত জামানত অর্থাৎ ভিসা বন্ড জমা দিতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত একটি কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় 50টি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। খবর রয়টার্সের। শুক্রবার 31শে আগস্ট অনলাইনে প্রকাশিত মার্কিন ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়ম B1 অর্থাৎ ব্যবসায়িক এবং B2 অর্থাৎ পর্যটন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী 2025 সালের ভিসা বন্ড পাইলট কর্মসূচি থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, জামানত ভিত্তিক এই ব্যবস্থা ভিসাধারীদের নিয়ম মেনে চলা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর একটি উপায়। পাইলট কর্মসূচিতে আবেদনকারীদের কাছ থেকে $5,000, $10,000 অথবা সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত নেওয়ার সুযোগ ছিল। তবে নতুন চূড়ান্ত বিধিমালায় $5,000 বিকল্পটি বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ জামানতের পরিমাণ $20,000 উন্নীত করা হয়েছে। দেশটির নতুন এই বিধিমালা আগামী 3রা আগস্ট ফেডারেল রেজিস্টারে প্রকাশের মাধ্যমে কার্যকর হবে। এই কর্মসূচি 50টি দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে 30টি আফ্রিকার। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ও ভুটানের নাম তালিকায় রয়েছে। তবে এই তালিকায় নেই ভারত। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই নীতির উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থেকে যাওয়ার অর্থাৎ ভিসা ওভারস্টে করার প্রবণতা কমানো। তবে অভিবাসন বিষয়ক অধিকার কর্মীদের মতে, এই নীতি যুক্তরাষ্ট্রে বৈধভাবে ভ্রমণ করতে ইচ্ছুক অনেক মানুষের জন্য নিরুৎসাহজনক হবে এবং বৈধ ভ্রমণও বাধাগ্রস্ত হতে পারে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি মত প্রকাশের স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অর্থাৎ ডিউ প্রসেসের অধিকার লঙ্ঘন করেছে। পাশাপাশি এটি জাতিগত সংখ্যালঘুদের জন্য অনিরাপদ পরিবেশ সৃষ্টি করছে এবং বর্ণভিত্তিক বৈষম্যকে উৎসাহিত করছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এসব সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছেন, জাতীয় নিরাপত্তা জোরদার করতে এসব পদক্ষেপ প্রয়োজনীয়।